আজ আমরা ক্লাস 10-এর ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 6 কারেন্ট ইলেকট্রিসিটি চলো তৈরি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 2 পর্যন্ত আমরা কি পড়েছিলাম? ওহমের সূত্র লাস্ট পড়েছি, রোধের সংজ্ঞা এগুলো লাস্ট পড়েছি। এবার আমি তোমাদের এই কোশ্চেনগুলো বলেছিলাম, তাও একবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো না করে থাকলে ফার্স্ট এগুলো সলভ করে নাও, ঠিক আছে? আমি একটু করে ধরছি, কোশ্চেনগুলো পজ করে করে তোমরা লিখে নেবে। এই কোশ্চেনগুলো হচ্ছে ওহমের সূত্র, রোধের মানে যে লাস্ট পার্ট 2 যতদূর পর্যন্ত পড়ানো হয়েছিল ততদূর পর্যন্ত এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? ঠিক আছে, 11 পর্যন্ত এটা লিখে নেবে। নেক্সট ঠিক আছে, এতদূর পর্যন্ত যতদূর পড়ানো হয়েছে ততটা। এবার এখান থেকে হচ্ছে আজ আমি যেখান থেকে পড়াবো সেই কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। এটা তোমাদের এখানেই যখন আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি তাই এখানেই দেখিয়ে দিচ্ছি। আজ আমি যেখান থেকে পড়াবো এবং লাস্ট পর্যন্ত আমি কোশ্চেনগুলো লিখে নিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা লিখে নাও, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমি পাঠাইনি তোমাদের, এই কোশ্চেনগুলো দেখে নাও। এই অভ্যন্তরীণ রোধ মানে তড়িৎচালক বল, অভ্যন্তরীণ পদের মধ্যে সম্পর্ক, আজ মানে এগুলো আমি আজ পড়াবো এখন। তার আগে যখন কোশ্চেনগুলো লেখা হচ্ছে লিখেই নাও। আজ খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এর মধ্যে। শ্রেণী সমবায়, ঠিক আছে, সমান্তরাল, এগুলো আজকে আমরা পড়ে নেব। এটা হচ্ছে 15 থেকে 20, টোটাল 20টা কোশ্চেন আছে। 20 নয়, হ্যাঁ 20। আজ যেটা আমরা পড়বো তার মধ্যে কিছু ম্যাথসও আছে, ঠিক আছে? এই ম্যাথসগুলোও লিখে নাও, এগুলো আমি করিয়ে দেবো। আগে থিওরি পার্টটা পড়াবো, থিওরি পার্ট কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন ম্যাথের, এই ম্যাথসগুলোও আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে আমি কি করব, আজকে যেটা পড়ানো হবে তার আমি 20টা কোশ্চেন বলে দিলাম, তার ম্যাথসগুলো, এটা ফার্স্ট ম্যাথগুলো পজ করে লিখে নাও। এটা হচ্ছে সেকেন্ড ম্যাথস, এটা থার্ড ম্যাথস, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ,
এটা হচ্ছে 6, এটা হচ্ছে তড়িৎ উৎস, ঠিক আছে, এটা বিশিষ্ট কোনো তড়িৎ উৎস। এটা হচ্ছে 7th। টোটাল আছে 7টা ম্যাথ, 20টা কোশ্চেন নিলাম, ম্যাথের কোশ্চেন 7টা দিলাম। আগে আমি থিওরি পার্টটা পড়বো, তারপর আমি তোমাদের এই ম্যাথসগুলো সলভ করে দেবো। এটা একটু লেকচারটা ভিডিওটা পার্টটা একটু বড় হবে, ঠিক আছে, কারণ এতগুলো জিনিস আছে। ঠিক আছে, তোমাদের লেখা হয়ে গেছে। এবার আমরা থিওরি পার্টটা পড়বো। ওই তড়িৎ চালক মানে কোষের অভ্যন্তরীণ রোধ ফার্স্ট যে কোশ্চেন ছিল, এবার সেখান থেকে আমরা থিওরি পার্টটা পড়বো। ওকে, আজ আমরা কি পড়বো? ফার্স্ট পড়বো হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট। আচ্ছা, রোধ কাকে বলে? আমরা পড়েছি রোধ কাকে বলে, মানে যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় সেই ধর্মকেই পরিবাহীর রোধ বলে। মানে যখন কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহের যে বাধা পায় সেই ধর্মটাকে আমাদেরকে পরিবাহীর রোধ বলে। এবার কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? একটা তড়িৎ কোষ, ঠিক আছে, তড়িৎ কোষের মধ্যে কিছু সক্রিয় পদার্থ থাকবে বা তরল থাকবে, সেই তরলের কিছুটা রোধের ক্ষমতা থাকবে, রোধ মিন্স আটকানো, ঠিক আছে, সেই রোধটার কাজ কি? যা তড়িৎ প্রবাহ যখন হবে তার বিরুদ্ধে বাধার সৃষ্টি করবে, ওই বাধাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। মানে কি বললাম? তড়িৎ কোষ, তার মধ্যে কিছু পদার্থ বা কিছুটা জিনিস আছে, সেই তার একটা রোধ থাকবে, যা কি করবে? যখন কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে তার বিরুদ্ধে কি করবে? সেই রোধটা বাধার সৃষ্টি করবে, এই বাধাটাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বলে। এই যে কোষের অভ্যন্তরীণ রোধটা, আমি দেখো এরকমভাবেই তোমাদের কোশ্চেন লেখা দেবে। ফার্স্ট কোশ্চেন লেখা আছে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে, কোষের অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, আমি বলে যাচ্ছি একদম। দেখো তাহলে কী কী বিষয়ের উপরে নির্ভর করে? ফার্স্ট কার উপর নির্ভর করে? তড়িৎ তার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। এগুলো এরকম তড়িৎ দ্বারের মধ্যবর্তী দূরত্বের উপর, এইটা সম্বন্ধে একটু লিখতে হবে। কি করতে হবে? দেখো কি এফেক্ট পড়ে। তড়িৎ দ্বারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যখন বাড়বে তখন অভ্যন্তরীণ রোধটাও কি হবে? বৃদ্ধি পাবে, মানে বাড়বে আর কি। মানে দূরত্ব বাড়লে অভ্যন্তরীণ রোধ বাড়বে, দূরত্ব কমলে অভ্যন্তরীণ রোধ কমবে। আর কার উপরে নির্ভর করে? সক্রিয় যে তরলটা থাকে বা সক্রিয় তরলের মধ্যে সবচেয়ে হলো তড়িৎ তার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর। ফার্স্ট কারণে তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব একটা সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বারের নিমজ্জিত অংশ। মানে কি? মানে তড়িৎ কোষের মধ্যে লিকুইড থাকে, ওই লিকুইডে কি থাকে? তড়িৎ যে দাঁত দুটো হয়, এরকম তড়িৎ দাঁত দুটো কিছুটা ডোবানো থাকে। তাহলে কতটা ডোবানো আছে তার উপর নির্ভর করে। মানে কি? ধরো বেশি নিমজ্জিত থাকলে, ধরো তরলটা বেশি আছে, মানে কি? মানে এই তড়িৎ দাঁত দুটি ডুবে রয়েছে বেশি, তাহলে ডুবে থাকলে কি হবে? যত ডুবে থাকবে তত অভ্যন্তরীণ রোধ কোষ কি হবে? কম হবে। মানে কি? নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বেশি হলে ক্ষেত্রফল বাড়লে
কি হবে? অভ্যন্তরীণ রোধ কমবে, উল্টো হবে। ঠিক আছে, একটা কি বাড়লে বাড়বে, দ্বিতীয়টা কি হলো কমলে কমবে। আরেকটা কি বললাম, এইটার সময় বললাম সক্রিয় তরলটার উপর নির্ভর করে, সক্রিয় তরলের প্রকৃতির উপর। তরলের প্রকৃতির উপর মানে কি, ধরো যে তরলটা আমি দিয়েছি, ঠিক আছে, ওই তরলের পরিবাহিতা যদি বেশি হয় তখন অভ্যন্তরীণ রোধের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। মানে কি, রোধের মান কেন কমে যাবে? পরিবাহিতা বাড়লে, তাহলে ওর মধ্যে আর বাধাটা কম পাবে। তাহলে কি হবে? সক্রিয় তরলের মানে পরিবাহিতা বেশি হলে, যে তরলটা আমি দেবো সেই সক্রিয় তরলের পরিবাহিতাটা যদি বেশি হয় মানে বৃদ্ধি পায়, তখন অভ্যন্তরীণ রোধটাও কমবে বা হ্রাস পাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে বললাম, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটাও কমপ্লিট হলো। ঠিক আছে, এবার একটি কোশ্চেন আছে, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তড়িৎচালক বল কাকে বলে বলো? বা ইএমপি ইলেকট্রোমোশন ফোর্স বলেছিলাম, কাকে বলে তড়িৎচালক বল? যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর মানে কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য প্রকার শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে, মানে কি বলেছিলাম, যে ধরো একটা তড়িৎ বর্তনী আছে, সেখানে কোনো রাসায়নিক শক্তি হচ্ছে বা কোনো প্রকার শক্তি থেকে যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, রূপান্তরিত হলে কি হবে? বিভব পার্থক্যের সৃষ্টি হবে, ডিফারেন্স তো হবে, তখন তাকে তড়িৎচালক বল বলে। তড়িৎচালকের বল এসআই একক কি ছিল? ভোল্ট। এবং বলেছিলাম উৎস কি? ডাইনামো, তাপযুগ্ম, তড়িৎ কোষ, এগুলো বলেছিলাম। আজকে আমরা তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক দেখব। ঠিক আছে, তড়িৎচালক বল ইএমপি বলা হয়, ইএমএফ সরি, তড়িৎচালক বলকে আমি ধরে নিচ্ছি। তড়িৎচালক বল এর সঙ্গে একটা শ্রেণীতে অভ্যন্তরীণ রোধ, আর দেখো একটা তড়িৎ কোষের ডায়াগ্রাম দেখো, তড়িৎচালক বল কোনখানটায়? এখানে। আর অভ্যন্তরীণ রোধ কোনটা? এই যে এইটা, এই রেজিস্টার। ঠিক আছে, এটা একটা তড়িৎ কোষ। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ কোষ। তোমাদের বইয়ে দুটো ডায়াগ্রাম, একটা তড়িৎ কোষ যুক্ত বর্তনী, সেটা আবার কিরকম হয় একটু দেখে নাও। কিছুই নয়, যেমন আছে এটা, আর এখানটাই কি হবে? এইটা দিকে আই মানে কি? প্রবাহ মাত্রা। এই যে ট্রামগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা কি করলাম? এই তড়িৎ কোষটাকে একটা আর রোধাঙ্ক বিশিষ্ট মানে তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করলাম। আর কেটা কি? কেটা হলো একটা কি মানে কি? চাবি। আর আরটা কি বললাম? বড় আরটা, এই আরটা হচ্ছে মানে এই যে তড়িৎ কোষ, এটা তড়িৎচালক বল। এইটা কি? আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, এটা একটা তড়িৎ কোষ, যেটাকে কি করলাম? আর রোধ বিশিষ্ট রোধকের সঙ্গে যুক্ত করে একটা কি করলাম?
তড়িৎ বর্তনী তৈরি করে দিলাম। মানে এই আর অভ্যন্তরীণ রোধ আর এইটা হচ্ছে আর রোধ বিশিষ্ট রোধকের সাথে যুক্ত করে একটা আমি কি করলাম, তড়িৎ বর্তনী করে দিলাম। এই আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা, কি এটা হচ্ছে চাবি। আই মানে কি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা সমান কি বর্তনীর তড়িৎ চালক বল বাই বর্তনীর মোট রোধ। তড়িৎ চালক বল কি ই, আর বর্তনীর মোট রোধ কত, এটাও একটা রোধ এটাও একটা রোধ, মানে ছোট আর প্লাস বড় আর। এই আই সমান, দেখো তাহলে আই সমান কি হলো, আচ্ছা এখানে আই লিখে নাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে আই ইন্টু, আচ্ছা ইটা নিয়ে নাও, ই সমান কি হবে আই ইন্টু আই প্লাস আর হবে। তাহলে ই সমান কি হলো, এই সরি ছোট আর, তাহলে আই ইন্টু আর ই, তাহলে আই ছোট আর আই বড় আর, ই সমান এটা হলো। ঠিক আছে, আই আর সমান কি দেখে নাও, বড় আই আর, শুনে নাও আই আরটা কি কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, আর বিভব প্রভেদকে আমরা কি দিয়ে লিখি, ভি দিয়ে লিখি না। সেম এই ছোট আই আরটা মানে বড় আই আর, আচ্ছা পরের পেজে লিখছি, এই আই আরটা, এই সরি আই আর, এটা হচ্ছে কি, এটাকে আমরা কি লিখবো ছোট ভি, এটাও তো একই ব্যাপার। ঠিক আছে, মানে এই যে ভি বললাম না যে আই আর সমান কোষের প্রান্তীয় বিভব প্রভেদ ইকুয়াল টু ভি, এটা হচ্ছে বহির্রোধ, মানে বড় আর এর মধ্য বহির্রোধ, এই যে ডায়াগ্রামটা এঁকেছিলাম বহির্রোধ, এর মধ্য দিয়ে একক ধনাত্মক আধান কে ধনাত্মক তড়িৎদ্বার দিয়ে থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ মানে কৃতকার্য করতে হয়। মানে কি এই আই আর সমান কি বললাম কোষীয় প্রান্তের বিভব প্রভেদ, সেটা সমান ভি বললাম। মানেটা কি যে বহির্রোধ এই আর এর মধ্য দিয়ে একক ধনাত্মক আধানকে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে কৃতকার্য, এই ভিটা সমান, বোঝা গেল। আর আই আর সমান ভি সমান কি এই তড়িৎ কোষের, দেখো সেই বড় ভিটা কি ছিল ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে, এখানটা কি হবে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক আধান নিয়ে যেতে কৃতকার্য বোঝায়, বোঝা গেল ছোট ভি বড় ভি। তাহলে ই সমান আমার কি ছিল আই আর এইটা সমান ছোট ভি আর এটা সমান বড় ভি নিলাম, তাহলে ই সমান কি হলো এটা, তাহলে ভি সমান কি হবে বলো তো, দেখো ই মাইনাস ছোট ভি, এটা বোঝা গেল। আচ্ছা ভি সমান কি এইটা, তাহলে ই সমান ই মাইনাস আই ছোট আর, ভি সমান, এটা বোঝা গেল। আচ্ছা দেখো এই ভিটাকে ওদিকে নিয়ে যাচ্ছে, আই আরটা এদিকে নিয়ে আসছে, দেখো আই আরটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস থেকে, আর এইটা ভিটা ওদিকে গেলে মাইনাস, এগুলো কিন্তু এটা কিন্তু বড় ভি। ঠিক আছে, এই আই আরটা সমান কি আই আরটা সমান ছোট ভি বা ইভি সমান আই আর। ঠিক আছে, এটা বোঝা গেল। আরেকটা জিনিস বলে দিই, এই যে ই মাইনাস ভি, এই ই মাইনাস ভিকে লস্ট ভোল্ট বলা হয়। মানে কি অভ্যন্তরীণ রোধের কারণে সংযুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বারের বিভব প্রভেদ ই মাইনাস ভি সমান আই আর পরিমাণ হ্রাস পায়। মানে কি যখন মানে এই এত পরিমাণ মানে ভোল্টেজটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ই মাইনাস ভি আই আর। কারণটা কি বললাম, যে অভ্যন্তরীণ রোধের কারণে সংযুক্ত যে টোটাল বর্তনীতে কোষের তড়িৎদ্বারের বিভব প্রভেদ ই মাইনাস ভি আই আর পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, এবার আমরা কি পড়ব, পরিবাহী, এই যে পরিবাহী তারের মানে কি রোধাঙ্ক আর কি পড়ব পরিবাহিতাঙ্ক।
মানে একটা পরিবাহীর রোধ, ঠিক আছে, কার কার উপর নির্ভর করে? এই কোশ্চেনটাও তোমাদের আছে যে পরিবাহী তারের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফলের রোধের নির্ভরশীলতা লিখো। মানে কি, মানে একটা দৈর্ঘ্যের উপর রোধের কি পরিমাণ, রোধ বাড়বে কি কমবে, কি হবে, দৈর্ঘ্য ছোট হলে কি হবে, বড় হলে কি হবে, সেগুলো আছে, দেখে নাও। এই কোশ্চেনটাও তোমাদের আছে। ফার্স্ট পড়বো দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের উপর, এই দুটো পড়ব। দেখো, দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, যদি পরিবাহীর রোধ সবসময় দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, মানে কি, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের, মানে কি, পরিবাহীর রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়বে, কমলে ইও কমবে, বোঝা গেল, সমানুপাতিক হয়। আর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্ত অনুপাতিক হয়। এই একবারে এটা প্রস্থচ্ছেদের সাথে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের সাথে কি হয়, নির্ভরশীলতা লিখে নেবে। কি হয়, পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্ত অনুপাতিক হয়। এটা কি হয়, সমানুপাতিক, এটা কি হয়, ব্যস্ত অনুপাতিক, মনে থাকবে। এবার একটু পড়ে নেবে, ঠিক আছে, তোমাদের বুকসে আছে দেখবে, পরিবাহীর দৈর্ঘ্যের মানে প্রস্থ, এটা একটু থিওরিটা পড়ে নেবে, আমি বলে দিলাম। রোধাঙ্ক পড়ব, রোধাঙ্ক, এটাকে কি বলে, রেজিস্ট, সবসময় ইংলিশ টার্ম পড়বে। দেখো কি হয়, এই দুটো লিখলাম, সেখান থেকেই বার করছি। দেখো, হ্যাঁ, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের কি হয়, সমানুপাতিক আছে। আগে ট্রামগুলো লিখে নাও, পরিবাহীর রোধকে আর ধরে নিলাম, আর কি বললাম, পরিবাহীর রোধ আর দৈর্ঘ্যকে কি ধরে নিলাম, লেন্থ এল, আর প্রস্থচ্ছেদকে ধরে নিলাম, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি, ক্ষেত্রফল সবসময় এরিয়া, মানে এ ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম। দেখো, প্রথমেরটা কি বললাম, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। সেকেন্ডটা কি বললাম, পরিবাহীর রোধ কি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে ব্যস্ত অনুপাতিক হয়, বোঝা গেল। এখানটায় দেখো, এর কোনো কাজ নাই, এখানটায় কি, এটা স্থির, এ মানে কি, ক্ষেত্রফলটা স্থির, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে, যখন এ স্থির, এখানে কি হচ্ছে, এল স্থির। এবার দুটোকে একসাথে লিখবো, দেখো, আর সমানুপাতিক এল, আর সমান 1/L, এটাকে আমি লিখতে পারি আর সমানুপাতিক L/L, ঠিক আছে, এটা তোমাদের সমানুপাতিক ম্যাথের জিনিস, এটা বোঝা গেল। এই সমানুপাত চিহ্নটাকে তুলতে গেলে আমাকে কি নিতে হবে, একটা ধ্রুবক নিতে হবে, এটাকে রো নিলাম, এটাকে কি বলে দিলাম, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। দেখো, কিছুই প্রমাণ নয়, এইটা থেকে এখানটা লিখে নিলাম, ঠিক আছে, আর সমান, এটা বেরিয়ে গেল। এই ধ্রুবকটাকে কি বলে, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, ঠিক আছে। এবার তাহলে আচ্ছা, রোধাঙ্ক কাকে বলে, তোমাদের বইয়েও ডেফিনেশনটা আছে, আমি বলে দিচ্ছি। রোধাঙ্ক কাকে বলে, একক দৈর্ঘ্য বা এবং একক প্রস্থচ্ছেদ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। আবার অন্যভাবে বলা যায়, কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যে রোধ হলো ওই পদার্থের রোধাঙ্ক। প্রথমেরটাই বলবে, ঠিক আছে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। রোধাঙ্কের একক কি, এর দেখো আমি পরপর যেমনভাবে বলছি দেখবে ঠিক সেভাবেই কোশ্চেন আছে। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওহম সেমি, আর এসআইটা মাস্ট মনে রাখতে হবে একই, শুধু ওহম মিটার। সিজিএসে ওহম সেমি, এসআইয়ে ওহম মিটার,
ঠিক আছে। পরিবাহিতাঙ্ক কাকে বলে? কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি পরিবাহিতাঙ্ক কি বলে বাংলায়? পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, লিখে নেবে। রোধের অনন্য মানে রোধাঙ্কের অনন্যকে কি বলে? কন্ডাক্টিভিটি পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতাঙ্ক। আচ্ছা, তাহলে রোধাঙ্কের কি হলো? রো সাইনটা হলো, এই যে রো, এই সমানুপাতিক যে ধ্রুবকটা নিয়েছিলাম সেটাই তো রোধাঙ্ক হলো। রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের কন্ডাক্টিভিটি কি বা পরিবাহিতাঙ্ক কি? 1/ρ। এটাকে আর পরিবাহিতাঙ্ককে কি দিয়ে করা হয়? sin 8। এটা সমান এটা। ঠিক আছে, তাহলে পরিবাহিতাঙ্ক হয়ে গেল। আচ্ছা, পরিবাহিতাঙ্কের এককটাও পড়ে নাও। এরই উল্টা হবে, দেখো সিজিএস এ ওহম সেমি ছিল, এসআই ওহম মিটার, এখানে কি হবে? মো সেমি ইনভার্স। আরেকটা কি হবে? এটা সিজিএস এ, এসআই কি হবে? মো মিটার ইনভার্স। মো মানে দেখো, এটা আমি তোমাকে একটু দেখাতে পারি, একটু দেখে নাও তাহলে। রোধাঙ্কের সিজিএস একক কি? ওহম সেমি। এসআই একক কি? ওহম মিটার। আর পরিবাহিতাঙ্কের মো সেমি ইনভার্স, মো মিটার ইনভার্স। এটা হচ্ছে সিজিএস এ, এটা এসআই। দেখো রোধাঙ্কের সিজিএস কি ছিল? ওহম সেমি। আর পরিবাহিতাঙ্কের তো উল্টা, মানে এটাকে কি? এটা রো, আর এতে কি ছিল? 1/ρ। তাহলে ওহম সেমি উল্টে যাবে, তাহলে ওহম উল্টে গেলে এটাকে ইনভার্স হয়ে যায়। ইনভার্স 1 উপর থেকে নিয়ে ওহম ইনভার্সকে বলা হয় মো, আর সেমি ইনভার্স সেমি রয়ে গেল, সেমি ইনভার্স। বোঝা গেল? এটাই হচ্ছে সেখান থেকে এসছে, আর মিটারের ক্ষেত্রেও ঠিক। ওকে, এবার আমরা ইম্পর্টেন্ট জিনিস পড়বো। তাহলে পরিবাহিতাঙ্ক পর্যন্ত বোঝা গেল, এর এককগুলোও বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কি পড়বো। আমি এই কোশ্চেনটা তোমাদের লিখিনি, মানে সাধারণভাবে ব্যবহৃত পরিবাহী অন্তরক, এই একটা এরকম মানে টপিক তোমাদের বইও পাবে, সাধারণভাবে ব্যবহৃত পরিবাহী অন্তরক। এটা একটু তোমরা পড়ে নেবে রিডিং এর মতন। এবার আমরা কি পড়বো? উষ্ণতার সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী। এই কোশ্চেনটা তোমাদের মানে এই কোশ্চেনটা আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যেও আছে। অতি পরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন, মানে উষ্ণতার সঙ্গে সঙ্গে পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহী। আচ্ছা, পরিবাহী কি? যার মাধ্যম দিয়ে যে পরিবহন করবে, মানে যার মধ্য দিয়ে সহজেই কি ইলেকট্রিক মানে কারেন্ট প্রবাহিত হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো ইলেকট্রন প্রবাহিত হয়। অর্ধপরিবাহী মানে কি? যার মাধ্যমে মানে অতি সহজে নয়, মানে কিছু পরিমাণে ইলেকট্রন পরিবহন, মানে একটা প্রান্ত থেকে এক প্রান্ততে যেতে পারে। মানে ইলেকট্রিসিটি পরিবাহের মধ্যে কি একদম ঠিকভাবে যায়, আর অর্ধ পরিবাহের মধ্যে কি কিছু পরিমাণ, আর অতি পরিবাহীর মধ্যে কি অতি পরিবাহীতে মানে খুব সংখ্যক, মানে খুব পরিমাণে ইলেকট্রন প্রবাহিত হতে পারে। ঠিক আছে, এটা একটু বুঝলে। এবার পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধিতে কি কি এফেক্ট পড়বে সেটা জেনে নাও। পরিবাহীতে কি হবে? দেখো, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে, ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। এটি হচ্ছে ফার্স্ট মনে রাখতে হবে। দেখো, একটা পরিবাহী মানে কি, একটা ধাতু ধরো, এর মধ্যে ধরো তুমি উষ্ণতা বাড়ালাম, ঠিক আছে, এর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে, দেখো সাপোজ ধরো একটা ধাতু, এর মধ্যে আয়ন আছে,
তুমি হিট দিয়ে দিলে, হিট দিয়ে বাড়িয়ে দিলে। এবার ইলেকট্রনগুলো গতিশীল, মানে ইলেকট্রনগুলো যাচ্ছে, হ্যাঁ, মানে যখন হিট দেবো আয়নগুলো কি হবে, এদের বিস্তার বেড়ে যাবে, ঠিক আছে, এদিক ওদিক ছুটতে থাকে। ইলেকট্রনগুলো যখন যাবে, ধরো কোনো জিনিসটা এটা নর্মাল আয়নগুলো আছে, ঠিক আছে, হিট দিলাম, আয়নগুলো এবার ছুটছে, ইলেকট্রনগুলো যেমন যাচ্ছে যাচ্ছে, যত ছুটবে ইলেকট্রনগুলো, এই আয়নগুলো ইলেকট্রনগুলোকে বাধা দিবে, তখনই রোধাঙ্কটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বোঝা গেল যে এই আয়নগুলো হিট দিলে কি ছুটাছুটি করবে, ইলেকট্রনগুলো যেতে তখন কি হবে, বাধা পাবে। এটাই হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, রোধের তাপমাত্রা গুণাঙ্ক, আর এই যে তোমাদের এই ইকুয়েশনটা রো থিটা রো 0 1 প্লাস আলফা থিটা মাইনাস থিটা 0। রো 0টাকে কি বলে, এই রো 0 হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে থিটা 0তে পরিবাহীর রোধাঙ্ক, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রো 0তে পরিবাহীর রোধাঙ্ক, বোঝা গেল। আলফাটা কি, এই আলফাটা, এইটাই হচ্ছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরিবাহী থেকে উষ্ণতা বৃদ্ধির সাথে পরিবাহী রোধাঙ্ক, অর্ধ পরিবাহীর সাথে কি হবে, অর্ধ পরিবাহীর সাথে কি হবে, এটা উল্টো হবে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক কি হয়ে যাবে, হ্রাস পাবে, রোধাঙ্ক হ্রাস পায়। আচ্ছা, অর্ধ পরিবাহীর উদাহরণগুলো কয়েকটা জেনে নেবে পরে এক্সামে, সিলিকন, জার্মেনিয়াম। আচ্ছা, অতি পরিবাহী, অতি পরিবাহী কি, যেমন ধরো পারদ, এক্সাম্পল মনে রাখো। এতে কি হয়, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরো এই পারদ একটা নির্দিষ্ট তাপমাত্রায় ও যে কি হবে, হঠাৎ করে মানে শূন্যের দিকে নামতে থাকে পারদ, মানে একটু তাপমাত্রাতে, এতে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্ক বাড়ছে, এতে একটুতেই, মানে একটু একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি হবে, পরিবাহিতা হঠাৎ বেড়ে যাবে, ঠিক আছে। আর যে তাপমাত্রায় হঠাৎ করে কি হয়, বৃদ্ধি পেয়ে যায়, তাকে সংকট তাপমাত্রা বলে। আর ওই ধরনের পদার্থকে অতি পরিবাহী বলে, ঠিক আছে। অতি পরিবাহী তাহলে কি হলো, এটা বিদ্যুৎ, মানে যে রোধাঙ্কে, মানে পদার্থের রোধাঙ্ক যেটা হচ্ছে বিশেষ তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে হঠাৎ করে শূন্যের কাছে চলে যাবে, এটার ভ্যালুটা হয় 10-20 ওহম সেমি, এত কাছে হঠাৎ নেমে যাবে পরিবাহিতা। তাহলে নেমে গেলে কি পরিবাহিতা হঠাৎ বৃদ্ধি পেয়ে যাবে, আর ওই নির্দিষ্ট তাপমাত্রাকে সংকট তাপমাত্রা বলে, আর ওই ধরনের পদার্থকে অতি পরিবাহিতা বলে, ঠিক আছে। এই টপিকটা কমপ্লিট। এবারে এটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের কি, তুল্য রোধ। এইটি একটু সময়ও লাগবে, একটু ভালো করে বুঝে নিতে হবে। আগে তুল্য রোধের ডেফিনেশনটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আমি একবার ডেফিনেশনটা ভালোভাবে বলছি, একটু শুনে নাও। যদি কোনো তড়িৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যে একাধিক রোধের একটি সমবায়ে পরিবর্তে এমন একটি রোধ ব্যবহার করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহমাত্রা এবং উভয়ই অপরিবর্তিত থাকে, তবে ওই একটি মাত্র রোধকে আমরা সমবায়টির তুল্য রোধ বলি। মানে কি, যদি কোনো একটা তড়িৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যে একাধিক রোধ, ধরো এরকম ভাবে একাধিক রোধ যুক্ত করেছি, মানে একটির বদলে আমরা একাধিক রোধ মানে ব্যবহার করেছি, কেন করেছি, যার জন্য তড়িৎ প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদ একই থাকে, এই রোধটিকে কি বলে, সমবায়টির তুল্য রোধ বলে, ঠিক
ঠিক আছে। রোধের সমবায় দুই প্রকার, একটি হচ্ছে কি শ্রেণী সমবায়, এই দুটো জিনিস ভালো করে বুঝে নাও, শ্রেণী সমবায় আর হচ্ছে সমান্তরাল সমবায়। এটা থেকে তোমার ম্যাথসও পড়বে এক্সামে। ধরো এই শ্রেণী সময়ের গাণিতিক রূপ, সমান্তরাল সময়ের গাণিতিক রূপ তোমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ ম্যাথ পড়বে, ঠিক আছে। এবার আমরা শ্রেণী সমবায় পড়ব। শ্রেণী সমবায়ের হচ্ছে সিরিজ কম্বিনেশন। এটা দিকে আইটা প্রবাহিত হচ্ছে। তাহলে আমি ডেফিনেশনটা বলছি। এটা একটা তড়িৎ বর্তনী, সেই একটা তড়িৎ কোষ, সেই তড়িৎ চালক বল অভ্যন্তরীণ রোধের সময় আমি বুঝিয়েছিলাম। দেখো কতকগুলো রোধক যদি এরূপভাবে যুক্ত থাকে, দেখো এইগুলো এক একটা রোধক, এগুলো কি যুক্ত আছে। দেখো একটি রোধকের শেষ প্রান্তের সাথে আরেকটির প্রান্তের সাথে যুক্ত হয়েছে, প্রথম প্রান্ত মানে এর শেষ প্রান্তের সাথে এর প্রথম প্রান্ত। এই দেখো এর শেষ প্রান্ত যদি এখানে ধরি, এইটা এর প্রথম প্রান্ত, এভাবে যুক্ত হয়েছে। এর মধ্যে একই তড়িৎ প্রবাহ মাত্রাও বয়ে যাচ্ছে, আই তড়িৎ প্রবাহ মাত্রা একই বয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো? আমি শ্রেণী সমবায় বলবো, ঠিক আছে। শ্রেণী সমবায় তাহলে বোঝা গেল এভাবে যুক্ত থাকে পরপর। তাহলে টোটাল রোধ আর সমান তোমাকে মনে রাখতে হবে কি R1 R2 প্লাস R3, এইটি মনে রাখতে হবে। যদি আমি তোমাকে বলি যে সাপোজ কি বলবো, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি খুব ধরো আমি বললাম যে তোমাকে 5 ওহম 6 ওহম 7 ওহম বিশিষ্ট রোধাঙ্ক তিনটিকে অ্যাড করলাম। তাহলে মোট শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের রোধ কত হবে? তখন কি করব? 5 প্লাস 6 প্লাস 7 18 ওহম অ্যান্সার দিয়ে দেবো। এটা হচ্ছে কিসের জন্য? শ্রেণী সমবায়ের জন্য। এটা বোঝা গেল? আমি তোমাদের এই প্রুফটা দেখাচ্ছি না এই মুহূর্তে, এই প্রুফটা আমি তোমাদের পরে সলভ করে দেবো, বলে দেবো, ঠিক আছে। এবার সমান্তরাল সমবায়, ইংলিশটা মনে রাখবে, শ্রেণী সময় সিরিজ কম্বিনেশন, সমান্তরাল সমবায়, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। এখানে কিরকম যুক্ত থাকবে দেখে নাও, ডায়াগ্রামটা ভালো করে দেখবে। সংজ্ঞাটা বুঝে নেবে। ধরো আই যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে R1 R2 R3, এই আইটা এখানে ডিভাইড হয়ে যাবে I1 I2 I3। দেখো আমি বলছি, শুনে নাও। দেখো এখানে কি ছিল বলেছিলাম যে একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে পরের প্রথম প্রান্তের যুক্ত। এখানে কি হচ্ছে? এখানে এক প্রান্ত রোধের এক প্রান্ততে একটি বিন্দুতে, অপর প্রান্ত একটি বিন্দুতে, মানে তিনটা রোধই এই বিন্দুতে যোগ হচ্ছে, আবার এই তিনটা রোধেরই মানে শেষ প্রান্ত অপর একটি বিন্দুতে। এখানে কি হয়েছিল? একটা রোধেরই শেষ প্রান্ত আর একটা রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত। এখানে কি যতগুলোই রোধ একটি প্রান্ততে যুক্ত এবং তাদের শেষটাও একটি বিন্দুতে যুক্ত। এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখানে কি মনে রাখতে হবে? 1/R ইকুয়াল টু 1/R1 1/R2 1/R3, 1/R1 1/R2 প্লাস 1/R3, এটা হচ্ছে 1/R সমান। আচ্ছা এটা আমি একটু লিখে দিচ্ছি। আবার 1/R সমান কি বললাম?
R1, 1/R2, 1/R3, এইটি মনে রাখতে হবে। সাপোজ তোমাকে এক্সাম্পল বললাম যে 5 ওহম, 6 ওহম, 7 ওহমের তিনটা রোধাঙ্ক অ্যাড করেছি সমান্তরাল সমবায়ে, তাহলে টোটাল রোধ কত হবে? কিভাবে বার করব? 1/R সমান কি জানি? 1/5, 1/6, 1/7, কারণ 1/, আছে, তাহলে 1/R সমান অ্যাড করলাম। এটা এলসিএম নিবে, তাহলে আর সাপোজ ধরো আমি এটা অ্যাড করছি না, সাপোজ ধরো এক্সাম্পল 20/15 এসে সাপোজ, এটা কিন্তু আমি করে কষে বলছি না। তাহলে আর সমান কি হবে? এটা উল্টে যাবে, 15/21 ওহম। বোঝা গেল? এটা বোঝা গেল? তোমাদের শ্রেণী সমান্তরালের তোমার ডেফিনেশনটা মনে রাখবে, আর শুধু এই রূপটা এখন মনে রাখো, এই যে এইটা, আর ওটাতে আর সমান অ্যাড হয়ে যাবে। এটা আমি তোমাদের পরে মানে কিভাবে আসছে এটা প্রুফ মানে বলে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জুলের সূত্রটা পড়ে নেব, ঠিক আছে? জুলের সূত্রটা পড়ে নিয়ে বাড়িতে ব্যবহারের ওই ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক বাল্ব, এগুলো একটু পড়ে নিয়ে ম্যাথসগুলো করে নেব, ঠিক আছে? নেক্সট, তারপর তোমাদের নেক্সট পার্ট থেকে মানে নেক্সট পার্টে আমি তড়িৎ ক্ষমতা এইটা পড়িয়ে দেবো, ঠিক আছে? চলো এবার আমরা জুলের সূত্রটা, ওখানটা একটু সময় লাগবে। আচ্ছা, এই সমান্তরাল আর শ্রেণীর সমবায়টা বুঝতে পেরেছ? এটা একটু বুঝে নিতে হবে, কারণ এটা থেকে তোমাদের প্রতিবারেই কোশ্চেন আসে এক্সামে এবং আসবেও, ঠিক আছে? এবারের টপিক হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয়, এটাকে বলে হিটিং এফেক্ট অন ইলেকট্রিক কারেন্ট। মানে কি? আমরা কি পড়ে আসছি, যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তো এই পরিবাহীর রোধটা কি করে বাধা দেয়। বাধা দেওয়া মানে কি? বাধা দেওয়া মানে ওই তড়িৎ উৎসকে, মানে ধরো এটা একটা ওয়্যার, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এরা বাধা দিচ্ছে, এই বাধাটাকে কাটিয়ে রেখে যেতে হচ্ছে, মানে এর বিরুদ্ধে কিছু করতে হচ্ছে কাজ, আর এটাকেই কি বলে? কার্য বলে। মানে কিছু পরিমাণ কাজ করতে হচ্ছে, ওই কার্যটা করেই যখন কার্যটা ওয়্যারের মধ্যে হচ্ছে, তখন ওয়্যারটা কি হয়ে যাচ্ছে? হিট হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপন্ন করছে। বোঝা গেল? তখন ওয়্যারটা উত্তপ্ত হয়ে যায়। কেন উত্তপ্ত হয়ে যায় বললাম? যখন পরিবাহের মধ্যে থেকে তড়িৎ প্রবাহ মাত্রা বয়ে যাচ্ছে, যখন বাধা দিচ্ছে, সেটাই তো আমরা রোধ পড়েছি। যখন বাধা দিচ্ছে, তাহলে একে কিছু পরিমাণ কার্য করতে হচ্ছে, এই বাধাটা অতিক্রম করে যেতে হচ্ছে। তখন কি হচ্ছে? এই কার্য করার জন্য এখানে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে, মানে কি ওই জিনিসটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখান থেকেই কি আসছে? জুলের সূত্র। তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র আমরা পড়ব। খ্রিস্টাব্দে কে করেছিল? জেমস প্রেসকট জুল। 3টি সূত্র আছে, ঠিক আছে? আমি 3টে সূত্রই লিখে মানে বলে দিচ্ছি, ভালোভাবে শুনুন। ফার্স্ট, পরিবাহীর রোধ, আর কে? আমাদের সময়টা, তড়িৎ প্রবাহের সময়, এটা হচ্ছে স্থির, মানে কি এটা পরিবর্তন হবে না, কি বলে? অপরিবর্তিত। পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকলে দেখো কি হবে? পরিবাহীতে উৎপন্ন তাপটা তড়িৎ মানে প্রবাহ মাত্রার বর্গের ব্যস্তানুপাতিক হয়। তড়িৎ প্রবাহ
মাত্রার বর্গের ব্যস্ত মানে দেখো এই ব্যস্ত অনুপাতিক বলছি, বর্গের সমানুপাতিক হবে, কারণ এই সমানুপাতিক টি স্কোয়ার, এই আই স্কোয়ার। যদি পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহ যে সময়টা যদি অপরিবর্তিত থাকে, পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহের সময়, পরিবাহীতে উৎপন্ন তাপটা তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হয়। উৎপন্ন তাপটা আমি ধরে নিচ্ছি কত, এইচ, আর প্রবাহ মাত্রা আমরা কি জানি, আই। তাহলে এইচ সমানুপাতিক কি হবে, আই স্কোয়ার। যখন আর পরিবাহীর রোধ কি, আর সময় কি, টি, তাহলে আর আর টি এখানে কি, আর ও টি ধ্রুবক, কারেন্টটা কি কনস্ট্যান্ট, অপরিবর্তিত রয়েছে। তাহলে এইচ সমান আই স্কোয়ার। এটা বোঝা গেল ফার্স্ট ল। সেকেন্ড ল, এখানে কে কে, এখানে পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহ সময়টা অপরিবর্তিত ছিল, এখানে কে থাকবে, তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, এবং কে থাকবে সময়টা, তড়িৎ সময় লিখে দিচ্ছি, সময়টি অপরিবর্তিত থাকছে। এখানে উৎপন্ন তাপটা, পরিবাহীতে উৎপন্ন তাপটা কি হবে, পরিবাহীর রোধের সমানুপাতিক হবে, রোধের কি হবে, সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে, লিখে নিই, পরিবাহী রোধের সমানুপাতিক হবে, মানে কি এই সমানুপাতিক কি হবে, পরিবাহীর রোধ। আর এখানে কে কে কনস্ট্যান্ট আছে, আই এবং টি ধ্রুবক। তাহলে একটা এইচ সমান আই স্কোয়ার হলো, কারণ কি ছিল, যে তাপটা তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। এটা কি হবে, তাপটা পরিবাহী রোধের সমানুপাতিক হবে। এটা বোঝা গেল। এবার থাকলো, আর এখানে কনস্ট্যান্ট আর ও টি ছিল, এখানে আইটি, ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা, এবার দেখো এখানে পরিবাহীর রোধ মানে একবার কি, একবার হচ্ছে তড়িৎ প্রবাহ, একবার পরিবাহীর রোধ, এইটা হচ্ছে সময়ের সঙ্গে বার করব সম্পর্কটা, বোঝা গেল। পরিবাহীর রোধ কনস্ট্যান্ট থাকবে, মানে আর কে থাকবে, তড়িৎ প্রবাহ মাত্রা, মানে আইটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আচ্ছা, লিখে দিচ্ছি, অপরিবর্তিত থাকলে কি হবে, উৎপন্ন তাপ এইচটা কি হবে, সময়ের সমানুপাতিক হবে। কি হবে, সময়ের, এটা তোমরা বইয়ের ভাষায় লিখবে, ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য যতটা লেখার লিখছি, সময়ের সমানুপাতিক, মানে কি এইচ সমানুপাতিক কি হবে, টি হবে। তাহলে একটা কি হলো, এইচ সমানুপাতিক আই স্কোয়ার, যেখানে কি বর্গের সমানুপাতিক ছিল তড়িৎ প্রবাহের, এখানে এইচ সমানুপাতিক আর, মানে উৎপন্ন তাপটা পরিবাহী রোধের সমানুপাতিক ছিল, এখানে এইচ সমানুপাতিক টি হবে, মানে সময়ের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে তিনটা সম্পর্ক পেলাম, এই তিনটাকে একসাথে লিখে নেবো একটা, দেখো কিভাবে। একটা কি ছিল, এইচ সমানুপাতিক আই স্কোয়ার, আরেকটা কি ছিল, এইচ সমানুপাতিক আর, আরেকটা ছিল এইচ সমানুপাতিক টি। এইটাকে একসাথে লেখা যায় এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, বোঝা গেল। এবার যদি এখানে ধ্রুবক একটা ব্যবহার করি, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে লিখে, ঠিক আছে, যেটা কি হলো, যে একটা ধ্রুবক হয়, ঠিক আছে, মানে যেটাকে অ্যাকচুয়ালি কি বলে জানো, এটা হচ্ছে যান্ত্রিক তুলাঙ্ক সামথিং, তাপের যান্ত্রিক তুলাঙ্ক, যে হচ্ছে এটার মান হচ্ছে জুলে থেকে মানে 4.2 যে পার ক্যালোরি, এই যেটার ভ্যালু এটা, ঠিক আছে। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে, মানে এসআই, আচ্ছা, এইচ সমান আই স্কোয়ার আর টি জুল হয় এসআই এককে, এটা এভাবে লিখবে, ঠিক আছে। তোমাদের বইয়ে দেখবে একটা এরকম ভাবে একটা ডেফিনেশন দেয়া আছে,
যে একটি ধ্রুবক এইচ কে ক্যালোরি, আই কে অ্যাম্পিয়ার, কি বললাম, এইচ কে ক্যালোরি, আই কে অ্যাম্পিয়ার, আর কে ওহম, টি কে সেকেন্ডে প্রকাশ করলে জে এর মানটা কত হবে 4 জুল জে পার ক্যালোরি, জুল পার। তাহলে এইচ সমান কি হয় আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি হয়, যেটার মান হচ্ছে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, এভাবে হয় দেখবে। আর এসআই এককে দিয়ে এইচ সমান আই স্কোয়ার আর টি জুল, এটা লেখা যায়। তোমাকে এত কিছু জানতে হবে না, শুধু এখানে পর্যন্ত জেনে নাও। এই যে এই স্টেপটা পর্যন্ত, এইটা জানলে এটা জানলে, এটা 3টা সূত্র জেনে গেছো, সেই 3টা থেকে এটা আসছে জেনে গেছো, এখান থেকে এটা আসছে, এইটুকু আপাতত জেনে নাও। বোঝা গেল কোনটা জানতে হবে? ঠিক আছে। এবার কার্যের শক্তির ধারণা থেকে জুলের অবতারণা, ঠিক আছে, এইটাও মাঝে মাঝে এক্সামে তোমাদের পড়ে, এটা আমি একটু বলে দিচ্ছি। থাক, এই টপিকটা থাক। কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্রের অবতারণা, এটা আমাকে পরে কখনো বলবে, এটা আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এটা যখন অফলাইন ক্লাস হবে, অফলাইনে আমি তোমাদের এটা করিয়ে দেবো, এই কোশ্চেনটা তোমরা ছেড়ে রাখবে গৃহস্থ, কারণ এটাতে অনেক সময় লেগে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, 1 ঘন্টা হতে যায়, কারণ ম্যাথসগুলো এখনো বাকি আছে। গৃহস্থলীর কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার, ঠিক আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ পড়বে, আমি বলেও দিচ্ছি, এগুলো থেকে তোমাদের কি পড়বে, এমসিকিউ পড়বে। যেমন কেমন পড়বে, ইলেকট্রিক ইস্ত্রিতে যাও, ইলেকট্রিক আয়রনে তোমাদের পড়বে যে নাইক্রোম তার কি কি সংকর ধাতু নিয়ে তৈরি, মানে কি কি ধাতু, একটা হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম নিয়ে তৈরি থাকে, ঠিক আছে। আচ্ছা, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? কারণ এর পরিবাহিতা নাইক্রোমের রোধাঙ্ক খুব উচ্চ, এবং কি উচ্চ গলনাঙ্ক, মানে কি সহজে এটা গলে না, তাই ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। আচ্ছা, আবার ধরো এবার যাও ইলেকট্রিক বাল্বে অনেকগুলো কোশ্চেন হয়। যেমন দেখো, ইলেকট্রিক বাল্বে মানে আমাদের যে বাল্বটা থাকে এর মধ্যে কি ভরা থাকে, একটা কোশ্চেন, একটা কি থাকে, নাইট্রোজেন না হলে আর্গন গ্যাস ভরা থাকে, ঠিক আছে। ফার্স্ট, আমাদের ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট থাকে, ওই ফিলামেন্টটা কি দিয়ে তৈরি, কি তার, এটা হচ্ছে ট্যাংস্টেন তার দিয়ে তৈরি। সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কেন, যে ফিলামেন্ট কেন ব্যবহার করে, মানে ট্যাংস্টেন তারের কেন ব্যবহার করে, সেম কোশ্চেন, সেই ইলেকট্রিক ইস্ত্রির মতো, কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়। এখানে ট্যাংস্টেন কেন ব্যবহার করে, কারণ এদের রোধাঙ্ক কি হবে, খুব উচ্চ, মানে কি হয়, ফিলামেন্ট তার দেখবে খুব সরু হয়, দেখবে সে আগের যেমন 100 ওয়াট 50 ওয়াট যে বাল্বগুলো আগের ছিল, সেই বাল্বে দেখবে যে সরু সরু ওয়্যার থাকে, ওই ওয়্যারটাকে কি বলে, ফিলামেন্ট, ঠিক আছে। ওতে কি হবে, ওতে তাপ পাঠালাম, ওই প্রচুর গরম হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে, সাদা আলো, মানে হোয়াইট হট হয়ে, মানে ওগুলো হয়ে কি বা আলো বিকিরণ করবে, ঠিক আছে। এটা একটা কোশ্চেন। আবার একটা কোশ্চেন কিছুদিন আগে খুব সম্ভবত একটা আমি মডেল পেপারে দেখেছিলাম, যে এখনকার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি, আগে কি ট্যাংস্টেন ছিল, এখন কি দিয়ে তৈরি, এখন হচ্ছে উলফ্রেমাইড নামক একটা সংকর ধাতু, এটা আবার কি দিয়ে তৈরি, লোহা, ট্যাংস্টেন, ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। তাহলে নাইক্রোম তার কি দিয়ে তৈরি, লোহা, নিকেল, ক্রোমিয়াম। নাইক্রোম কি, লোহা, নিকেল, ক্রোমিয়াম, ওইটা ইলেকট্রিক ইস্ত্রিতে ছিল। বৈদ্যুতিক বাল্বে ট্যাংস্টেন ব্যবহার করা হয় ফিলামেন্টে। আচ্ছা, এখনকার দিনে কি ব্যবহার করা হয় বললাম, উলফ্রেমাইটটা কি ধাতু দিয়ে তৈরি, লোহা, ট্যাংস্টেন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে। এবার বৈদ্যুতিক হিটারও তোমাদের বই থেকে একটু রিডিং পড়ে নেবে। তারপর আছে ফিউজ। আমাদের ফিউজ চীনামাটির দেখবে হোল্ডার হয় ফিউজটা, ওতে কি থাকে, ওতে থাকে টিন,
সীসা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাড়ির মানে আমাদের বাড়িতে যে লাইনটা থাকে সেটা এই কোশ্চেনটা পড়ে কোন সমবায়, মানে শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়। এই আমি একটু আগে পড়ালাম যে শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে বৈদ্যুতিক আমাদের বাড়ির লাইন, এটা সবসময় কি হবে, শ্রেণী সমবায়। বৈদ্যুতিক ফিউজ আমাদের বাড়িতে যেভাবে কানেক্ট থাকে ওটা কিসের থাকে, শ্রেণী সমবায়। আচ্ছা, এটা লাগিয়ে রাখা হয় কেন? আচ্ছা, একটা জিনিস বলো, ধরো ফিউজ যে তারটা আমি ব্যবহার করছি তার রোধাঙ্ক ধরো মানে খুব হাই, গলনাঙ্ক উচ্চ খুব। ফিউজটা আমরা ব্যবহার করি কেন বাড়িতে, যাতে কোনো কারণে কিছু ইলেকট্রিক বেড়ে গেলে বা কিছু ফলস হলে যখন বেড়ে যাবে তখন কি হবে, হঠাৎ তারটা তাড়াতাড়ি গলে যে কানেকশনটার জন্য ইলেকট্রিক কেটে যায়। সাপোজ ধরো গলনাঙ্ক খুব বেশি, তার মানে কিছু হয়ে গেলেও ফিউজটা, মানে আমরা বলি না বা ফিউজটা উড়ে গেল মিনস কি, আমাদের যে ফিউজের মধ্যে দুটো কানেকশন তারটা লাগানো থাকে ওই তারটা কি হবে, কেটে যায়, তারপরে ইলেকট্রিক সংযোগটা আমার বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ, যে মানে শর্ট সার্কিট বা তড়িৎ প্রবাহ বেড়ে গেলে ওই যে কানেকশনটা যদি কেটে যায় তাহলে আমাদের কি হবে, কারেন্ট মানে ইলেকট্রিক সংযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, আর দুর্ঘটনা ধরবে না। তাই আমাদের ফিউজদার ব্যবহার, তাই ফিউজদারের প্রথম বৈশিষ্ট্য কি হতে হবে, গলনাঙ্ক কম হতে হবে, ঠিক আছে। এখানটা একটু পড়ে নেবে। তোমাদের আমি একটা কোশ্চেন আছে, দেখবে যে কোনো একটা ফিউজদারের প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের ফিউজদার বলতে কি বোঝায়, এটাই বোঝায় যে ওই 5 অ্যাম্পিয়ারের মানে ওই ফিউজদারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ও লোড নিতে পারবে। 5 অ্যাম্পিয়ারের কারেন্ট বেশি যখনই হয়ে যাবে কি হয়ে যাবে, তারটা গলে যে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বোঝা গেল। 5 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, ওই তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ারের বেশি গেলে তারটি কি হয়ে যাবে, গলে যে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই বাড়ির যে ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক ফিউজ, এগুলো রিডিং পড়ে নেবে। আর এই 5 অ্যাম্পিয়ার ফিউজদার বলতে কি বোঝায়, এগুলো রিডিং পড়ে নেবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। তোমাদের এবার আমি যে ম্যাথসগুলো দেখিয়েছিলাম ওই ম্যাথসগুলো আমি তোমাদের এবার একটা একটা করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমাদের ম্যাথসগুলো আমি তখন ধরেছিলাম, তোমরা ম্যাথসগুলো লিখেই নিয়েছো মনে হয়, না লিখে নিয়ে থাকলে এখন আবার লিখে নেবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একই উপাদান সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত কত? তাহলে একই উপাদান বিশিষ্ট, আচ্ছা তাহলে দুটো তার বলেছে, একটা সরু তার ধরে নি আর একটা হচ্ছে মোটা তার, এর ব্যাসার্ধ আর, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, দ্বিগুণ হবে 2r। একই উপাদান, তাহলে উপাদান মানে কি, এদের রোধাঙ্ক সমান হবে, উপাদান মানে রোধাঙ্ক সমান হবে, রোধাঙ্ক রো ধরে নিলাম, এরও রোধাঙ্ক কি ধরে নিলাম, রো। তাহলে এদের রোধ কত হবে, রোধ একটা ধরে নিচ্ছি R1 আর একটা রোধ R2, দুটো রোধ আলাদা হবে কারণ ব্যাসার্ধ আলাদা। তাহলে রোধ সমান কি, R1 সমান কি জানি, রো, আর এর কি এরিয়া 1 কি পাই r², আর এর কি হবে R2 সমান কি হবে, রো ইন্টু কি হবে পাই r², আর কত এখানে 2r এর হোল স্কোয়ার, মানে কত হবে রো পাই 4r²। এটা বোঝা গেল, R1 R2টা বোঝা গেল। আচ্ছা, রোধের অনুপাত বলেছে, মানে এটা রোধ, আচ্ছা রোধ সমান এটা আমরা জানি থিওরি পার্টে পড়েছি, তাহলে R1 বাই R2 কি হবে, রো বাই পাই r², এটা সমান এটা, আর এটা কি রো বাই 4 পাই r², তাহলে উল্টে যাবে,
রো পাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার বাই রো। দেখো রো রো কেটে যাবে, পাই আর কেটে যাবে, তাহলে কে থাকছে 4/1, মানে কি R1 বাই R2 সমান কি থাকছে 4/1। এইটা হচ্ছে অনুপাত, 4:1 অনুপাত। দেখে নাও কি করলাম, আমাকে কি বলেছে, একই উপাদান সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই ব্যাসার্ধ আর হলে এর 2R, এর রোধাঙ্ক রো, রোধাঙ্ক কারণ উপাদান এক, রোধ আলাদা। রোধ সমান আমি কি জানি, রো ইন্টু মানে কি ওই তারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এর কি এরও পাই আর স্কোয়ার, এখানে আরটা কি শুধু 2R, তাহলে কি 4 পাই 4R স্কোয়ার লিখেছি, এখানে পাই আর স্কোয়ার, এখানে পাই 4R স্কোয়ার। R1/R2 অনুপাত চেয়েছে, তাহলে রো, আচ্ছা এটা সমান কি একই তো, রো বাই পাই আর স্কোয়ার একই জিনিস, আর এটাও কি রো বাই পাই 4R স্কোয়ার, সেটা এখানে লিখে নিয়েছি। দিয়ে এইটা আমরা কি জানি, এটা তো তোমার ক্লাস 10 মানে জানো যে A/B/C/D হলে কি হবে, A/B/D/C, নিচে একটা উল্টে যায়, সেটা এখানে উল্টে লিখেছি। তারপর কাটাকাটি করে নিয়েছি 4/1, তাহলে R1:R2 সমান কত বেরিয়েছে 4:1। বোঝা গেল, কিছুই নেই। এবার আমরা সেকেন্ড ম্যাথস পড়ব। সেকেন্ড ম্যাথ কি বলেছে, 0.02 বর্গ সেমি প্রস্থচ্ছেদ যুক্ত একটি তামার তারের রোধ 5 ওহম, তামার রোধাঙ্ক 1.72 × 10⁻⁶ ওহম সেমি, তারটির দৈর্ঘ্য কত? কি বলেছে, এত বর্গ সেমি প্রস্থচ্ছেদ যুক্ত, এরিয়া কত বলেছে 0.02 সেমি স্কোয়ার, আর পরিবাহীর রোধ মানে তারের রোধ, এটা রোধ আর সমান দিয়েছে 5 ওহম। আচ্ছা তামার রোধাঙ্ক দিয়ে দিয়েছে, মানে রো দিয়ে দিয়েছে 1.72 × 10⁻⁶ সেমি। তাহলে কি দিয়েছে, এরিয়া দিয়েছে, আর দিয়েছে, রো দিয়েছে, দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে কি বার করতে বলেছে বলো তো, লেন্থ। আচ্ছা রোধ, একটা জিনিস দেখে নাও, রোধ সমান কি হয়, রো ইন্টু লেন্থ বাই এরিয়া। এলটা হচ্ছে কি পরিবাহীর কি হয় দৈর্ঘ্য, লেন্থটা কি হয় পরিবাহীর দৈর্ঘ্য। দেখো এই যে ম্যাথসটা করেছিলাম, এখানে এটা 1 কেন লিখেছি, এটাও এল বাই এরিয়াই হয়। দেখো রো ইন্টু এল বাই এরিয়া, রো ইন্টু এল বাই এরিয়াই হয়। এখানে 1 কেন ধরেছিলাম, সমান দৈর্ঘ্য বিশিষ্ট, এখানে এল নিতে পারি, লিখতে পারি, কাটাকাটি হয়ে যাবে, তাই কিছু লিখিনি। এটা বোঝা গেল। এখানে কেন, একই সূত্র, রো ইন্টু এল বাই এরিয়া, ঠিক আছে। নাহলে এবার কনফিউজ হয়ে যাবে যে দু জায়গায় দুটো সূত্র কেন, একই জিনিস, ওখানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট ম্যাথে বলা ছিল। তাহলে আর সমান কি রো ইন্টু এল বাই এ। আচ্ছা এল সমান চেয়েছে, এলটা বার করে নাও, এল সমান কি হবে আর ইন্টু এ বাই রো। এবার ভ্যালুটা পুট করে নাও, আর এর ভ্যালু কত 5, এর ভ্যালু কত 0.02, রো এর ভ্যালু কত 1.72 × 10⁻⁶। এইটি তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। করবে কিভাবে, ইজি ম্যাথ, তোমাদের এই ক্যালকুলেশনটা করে নিতে হবে। 5 × 0.02 1.72, এটা সেমিতে বেরোবে, সেমি থেকে মিটার করে নেবে। সেমি থেকে মিটার কিভাবে করতে হয় এটা তো তোমরা জানো, এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর বা যেমনভাবে ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে, বোঝা গেল। ও এই ম্যাথসটা আমি করে দিয়েছিলাম। এবার এটা দুটি তার কুইন্টেলের রোধ 80, এদেরকে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে কি ছিল মনে করো, কি ছিল, আর সমান ছিল R1 + R2, এখানে R1 এটা, R2 এটা, শুধু যোগ করে নেব, 3 + 6 কত হবে 9 ওহম।
বাস অ্যান্সার হয়ে গেল। সমান্তরাল সমবায়ের সূত্র কি ছিল? 1/r1/1/r2, 1/r 1/r1 কত? 1/3 1/6। অ্যাড করে নাও, এলসিএম 6 হবে, 2 + 1 মানে 1/r সমান কত হবে? 3/6 মানে কি 1/2। তাহলে 1/r সমান কি হবে? 1/2। আর সমান কি হবে? 2। দেখো একটা জিনিস জানবে, শ্রেণী সমবায়ে দেখো সবসময় বেড়ে যাচ্ছে, আর সমান্তরাল সমবায়ে দেখো ভ্যালুটা কমে যাচ্ছে, রোধটা। তাহলে তুল্য রোধ কিসে বাড়ে? সবসময় শ্রেণী সমবায়ে তুল্য রোধ বেড়ে যায়, সমান্তরাল সমবায়ে তুল্য রোধটা কমে যায়। মনে থাকবে এটা। এই ম্যাথসটা আমি এরকমভাবে আগেও সলভ করে দেখেছি, এটা পড়বে তোমাদের এরকম ম্যাথ, ঠিক আছে? তোমাদের এই যে ম্যাথসগুলো সব একই সূত্র, কিন্তু ওই কি সূত্র? রোধ সমান রো ইন্টু লেন্থ বাই এরিয়া, ঠিক আছে? নেক্সট ম্যাথ দেখো, একটি পরিবাহীর তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলাম। আচ্ছা, প্রথমে তারটির দৈর্ঘ্য লিখে নাও। তারটির দৈর্ঘ্য কি হলো? এল। পরে দৈর্ঘ্যটা কি হবে? পরে মানে টানার পর কি হবে? দ্বিগুণ, 2l। তারটির রোধের মান কি হবে? রোধের মান কি হবে? রোধ ধরে নাও কি আর। তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত। আচ্ছা, দৈর্ঘ্য ধরে নাও। দৈর্ঘ্য তো ধরে নিয়েছি, রোধাঙ্ক তো ধরে নিতে হবে। রোধাঙ্ক সাইন কি? রো। আচ্ছা, আমাকে ক্ষেত্রফল জানতে হবে। ক্ষেত্রফল জানতে হবে, ক্ষেত্রফল সমান কি? এরিয়া। তাহলে আর সমান আমি কি জানি? রো ইন্টু l/a। এটা জানি, এটা জানি। আচ্ছা, এখানে আয়তন কি হবে? আয়তন কি হবে? লেন্থ ইন্টু ক্ষেত্রফল মানে কি হবে? al, ঠিক আছে? কি হবে? al, ঠিক আছে? আর এখানে দৈর্ঘ্য 2l মানে এটা কি l1 ধরে নাও। l1 সমান কি হবে? 2l। আর প্রস্থচ্ছেদ কি হবে? a1। দেখো, একটা পরিবাহীর তারকে টেনে আমি দ্বিগুণ করে দিলাম, কিন্তু তারটির আয়তন কিন্তু কি থাকবে? সেম। রোধাঙ্ক কি হবে? রোধাঙ্কও রোধ থাকবে। ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 হবে। প্রস্থচ্ছেদ টেনে বাড়িয়ে দিয়েছি, হয় ছোট হবে বড় হবে যা হবে, কিন্তু আয়তন কিন্তু দুজনের সমান। এর আয়তন al, এর আয়তন কি হবে? a1 l1, a1 ধরেছি, সরি a1, আর l1 সমান কি? 2l। এটা বোঝা গেল? তার মানে al সমান কি? a1 l1, এর ভ্যালুটা কি? দেখো a1 2l, দেখো l কেটে যাবে, তাহলে a সমান কি হবে? 2a1। বোঝা গেল? তার মানে a1 সমান কি হবে? a/2 হবে। এটা হচ্ছে আয়তন থেকে নিয়ে এলাম। আমি কি করলাম ম্যাথসটে? দেখো ভালো করে শুনো। একটি পরিবাহীর তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে তারটির দৈর্ঘ্য আগে ছিল l, রোধ ধরে নিয়েছি, আর রোধাঙ্ক রো ক্ষেত্রফলে। পরবর্তীকালে টানার পর দৈর্ঘ্য l1 ধরছি, l1 সমান কি হবে? 2l হবে। কেন হবে? দ্বিগুণ করে দিয়েছি টেনে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1 ধরে দিয়েছি, রোধাঙ্ক রো এটা না ধরলেও হবে। দেখো আয়তন সমান তাহলে কি হবে? এখানে আয়তন কি বেরিয়েছে? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। l আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। তাহলে a1 l1, এখানে l1 সমান 2l, তাহলে a1 2l কেন হয়েছে লিখেছি, বুঝতে পেরেছো? এদের দুজনের আয়তন সমান, al সমান a1 l1। এখানে বলে দিয়েছে তারটির আয়তন অপরিবর্তিত থাকবে, তাহলে al সমান a1 l1। তাহলে al সমান এখানের এই ভ্যালুটা লিখেছি। দেখো l কেটে গেল, তাহলে a সমান a1 মানে 2a1 রইল। তাহলে a1 সমান কি হবে? দেখো এদিকে 2a1 নাও, এ নাও, তাহলে a1 সমান কি হবে? a/2 হবে। এটা বোঝা গেল? ঠিক আছে। এখানে এইটা হচ্ছে আর বেরিয়েছে, রোধ সমান, ওখানে রোধ সমান কি বেরোবে? রোধ r1 ধরে নাও, রোধ r1 ধরে নাও, কি হবে? রো ইন্টু l1 a1 হবে, কারণ এখানে লেন্থ বাই এরিয়া, এখানেও লেন্থ বাই এরিয়া l। আচ্ছা, l এর মান কত?
L1 এর মান 2L, A1 সমান কি A/2, A1 সমান A/2 বেরিয়েছে R1, তাহলে R1 সমান কি হবে করে নাও রো 2L 2/A, মানে কত হবে R1 সমান রো ইন্টু 4L হবে, 4L/A, শুনে নাও ভালো, দেখো রো ইন্টু LA ইন্টু 4, এইটা সমান দেখো এইটা কি R ইন্টু 4, মানে R1 সমান কি হবে 4R হবে। কীভাবে এলো দেখে নাও, এটা এলো মানে দৈর্ঘ্য টানার পর শুধু ভ্যালু পুট করলাম, L1 সমান 2L আর A সমান A/2, A1 সমান ভ্যালুটা পুট করে দিলাম, সেখান থেকে ক্যালকুলেশন করে নিলাম রো ইন্টু, এটা উল্টে যাবে, 2L মানে কি 2L/1 বাই A/2, কী হবে 2L/1 2/A, 2 টু 4L/A হবে, বোঝা গেল 4L/A, তাহলে রো সমান 4L/A, ঠিক আছে। এবার দেখো রো ইন্টু L/A, 4টাকে এইভাবে নিলাম কারণ এইটা সমান কি জানি R জানি, তাহলে R ইন্টু 4 মানে R1 সমান 4R হবে, তাহলে রোধাঙ্ক এর পরিবাহী তারটির রোধ কীরকম হবে পূর্বের চেয়ে 4 গুণ বেড়ে যাবে, কগুণ বেড়ে যাবে 4 গুণ বেড়ে যাবে, বোঝা গেল। আচ্ছা নেক্সট কি বলেছে, যে উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলে তারের রোধের কিরূপ পরিবর্তিত হবে। আচ্ছা আমরা বলেছিলাম যে পড়ার সময় তারটির রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, তাহলে তারের দৈর্ঘ্য 3 গুণ হলে রোধটাও 3 গুণ হবে, অ্যান্সার কত হবে 3 গুণ বেড়ে যাবে। কেন হবে সেটাও আমি বলে দিলাম, কারণ তারটির রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, যদি দৈর্ঘ্যটা আমি 3 গুণ বাড়াই রোধটাও কত গুণ বাড়বে 3 গুণই বেড়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট ম্যাথ কি বলেছে, 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কোনো তড়িৎ উৎস বর্তনীতে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে উৎস কৃতিক কৃতিকার্যের পরিমাণ কত হবে। দেখো ম্যাথস এরকমভাবে দেখে দেখে টুকে নিলে হবে না, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তোমাদের সহায়িকার যেখানে বুকসে পাবে সলভ করার তোমাদের চেষ্টা করতে হবে, না পারলে আমি তোমাদের সলভ করে দেব, এভাবে তোমাদের চেষ্টা করতে হবে তবেই পারবে, ঠিক আছে। শুধু দেখে দেখে লিখে নিলে হবে না, ম্যাথসগুলো করে নেওয়ার পর আমি যে 20টা কোশ্চেন দিয়েছি আজকে যতটা পড়িয়েছি সেগুলোও তোমরা কমপ্লিট করবে আগে, ঠিক আছে। দেখো এই যে আগের যতগুলো ম্যাথস কিসের করলাম, সব ম্যাথসগুলো আমরা কি কার উপর করেছি, ওই রোধের উপর, রোধ সমান কি রো ইন্টু L/A। আচ্ছা এখানে তোমরা এই কৃতকার্যের আমি ইকুয়েশনটা করাইনি, যেটা ছেড়ে গেছি, এটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিকভাবে। দেখো কি বলেছে, 10 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট কিন্তু কৃতকার্যের প্রমাণ, এখানে তোমাদের কি করতে হবে, কৃতকার্য সমান কি হয় W সমান কি হয় বিভব প্রভেদ ইন্টু কি হয় প্রবাহিত আধান, বিভব প্রভেদ তোমাদের এখানে দিয়ে দিয়েছে 10 ভোল্ট, কিন্তু প্রবাহিত আধান তোমাকে বার করতে হবে। কিভাবে বার করতে হবে, বর্তনীতে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার পাঠানো হয়েছে, এখান থেকে তোমাদের প্রবাহিত আধান বার করে নিতে হবে। বার করে নিচ্ছি, প্রবাহিত আধান মানে কতটা আধান গেছে, আধানকে আমরা কি লিখি কিউ সমান আমরা কি জানি I ইন্টু টি, কিউ সমান কি জানি I ইন্টু টি, I মানে প্রবাহ মাত্রা, কত প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার, ক মিনিট ধরে 2 মিনিট ধরে, কিন্তু এখানে মিনিট তো হবে না, এখানে টাইমটা কিসে নিতে হবে সেকেন্ডে, সেকেন্ডে মানে 60 সেকেন্ড, আর কিউ এর এসআই একক হচ্ছে কুলম, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 6 কত হবে 600 কুলম, বোঝা গেল। কিউ সমান আইটি কেন 60 নিলাম, মানে টি সমান 2 ইন্টু 60, টি এর এসআই একক কি সেকেন্ড হয়, মিনিট হয় না কিছু, 600, তাহলে 600 এর সাথে আমি কি করব গুণ করে দেবো, তাহলে 10 ইন্টু 6 6000। আচ্ছা ডব্লিউ কৃতকার্যের একক কি হয় জুল, কি হয় জুল হয়, কিভাবে বেরোলো স্টেপ বাই স্টেপ দেখে নাও। সেকেন্ড ম্যাথ, 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এত রোধের মধ্যে 10 মিনিট প্রবাহিত হলে ওই রোধের উৎপন্ন তাপের পরিমাণ কি হবে। এটা কি সূত্র বলে দিচ্ছি,
তাপের পরিমাণ, তাপের সূত্র কোথায় পড়েছো? জুলের সূত্রে কি ছিল? H সমান I স্কোয়ার RT বাই জে। দেখো এখানে H বার করতে হবে, এখানে I দিয়ে দিয়েছে প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, রোধ দিয়ে দিয়েছে 20 ওহম, টি দিয়ে দিয়েছে 10 মিনিট। 10 মিনিট তো হবে না, এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে 10 × 60। তাহলে I এর মান কত? 3, আর এর মান 20, টি এর মান 10 × 60। আচ্ছা, জে এর মান আমি সেখানে দেখিয়েছিলাম 4.2। কত হবে? H। তাপের এসআই একক কি হয়? ক্যালোরি। এককটা তোমাকে সবসময় ম্যাথে লিখতে হবে, যার বার করছি তার এসআই একক সব সময়। এটার ক্যালকুলেশন তোমরা করে নেবে কি? 3 × 20 × 10 × 60 বাই 4.2 ক্যালোরি। এটার ক্যালকুলেশন করে নেবে, যা কিছু বেরোবে সেটা ক্যালোরিতেই থাকবে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? দেখো কিভাবে বুঝলাম, এখানে কৃতকার্যের পরিমাণ। তাহলে আমরা কি জানি? ডব্লিউ সমান বিভব প্রভেদ প্রবাহিত। বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, প্রবাহিত আধান আমাকে বার করতে হবে, এখানে দেওয়া নেই। আমরা কি জানি? প্রবাহিত আধান সমান কিউ সমান আইটি। তাহলে আই দেওয়া আছে, টিও দেওয়া আছে, এখান থেকে বেরিয়ে গেল, ক্যালকুলেশন করলেন। এখানে দেখো ওই রোধের উৎপন্ন তাপের পরিমাণ, তাপের পরিমাণ আমরা জুলের সূত্র পড়েছি, H সমান I স্কোয়ার RT বাই জে। এখানে সবের ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু আমি 4.2 জানি, শুধু ভ্যালু পুট করলাম, আমার অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, তোমরা এতটাই যদি 1-3 না পারো, কিন্তু ভালোভাবে পার্ট বাই পার্ট, যেমন করে কোশ্চেন অ্যান্সার আমি কোশ্চেন দিয়েছি, অ্যান্সার বানাবে, ম্যাথস আগে কি করবে ওগুলো লিখে নেবে, তারপর থিওরি পার্টটা কমপ্লিট করবে, তারপরে ম্যাথসগুলো কমপ্লিট করবে, তারপর কোশ্চেন অ্যান্সার লিখে ওটা কমপ্লিট করবে, তারপর এটাকে তোমরা রিভাইজ করে কমপ্লিট করে নেবে পড়ে। ওকে, থ্যাংক ইউ।